সুমন সাহেব ও তার স্ত্রী নীলাঞ্জনা দুজনেই চাকরিজীবী। কর্মজীবনে তারা দুজনেই আলাদা আলাদা প্রতিষ্ঠানে চাকরি করেন, কিন্তু অফিস শেষে বাড়ি ফেরার সময় তারা দুজনে একসাথে বাড়ি ফেরেন। প্রতিদিনের মতো আজও স্ত্রীর অফিসের সামনে দাঁড়িয়ে সুমন সাহেব তার স্ত্রীকে ফোন দিল। বেশ কয়েকবার রিং হওয়ার পর তার স্ত্রী নীলাঞ্জনা ফোনটা রিসিভ করে নিচু স্বরে বলল, আমি মিটিংয়ে আছি, আমার আসতে দেরি হবে, তুমি বরং বাসায় চলে যাও, সারা বাসায় একা আছে। সারা তাদের একমাত্র মেয়ে, তারা দুজনেই চাকরিজীবী হওয়ায় তাদের মেয়েকে প্রায়ই বাসায় একা থাকতে হয়। সুমন সাহেব চাবি দিয়ে দরজার লক খুলে বাসার ভিতরে ঢুকলেন। সারার রুমে উকি দিতেই তিনি আঁতকে উঠলেন। তার 11 বছরের ছোট্ট মেয়ে সারার নগ্ন শরীরটা বিছানায় নিথর হয়ে পড়ে আছে। সাদা বিছানার চাদরটাতে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। সুমন সাহেব পাশে পড়ে থাকা ওড়নাটি দিয়ে তার মেয়ের নগ্ন শরীরটা ঢেকে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোর এমন অবস্থা কে করেছে মা? সারা ব্যথায় কাতরাতে কাতরাতে স্পষ্ট স্বরে বলল, রফিক আঙ্কেল। সারা এখন আইসিইউতে ভর্তি। ডাক্তার বলেছে 12 ঘন্টার ভেতরে কিচ্ছু বলা যাবে না। নীলাঞ্জনা কাঁদতে কাঁদতে সুমন সাহেবকে জড়িয়ে ধরে বলল, বাসার দারোয়ানটা আমাদের বাচ্চা মেয়েটার সাথে এমনটা করতে পারলো? ওই নরপশুর বুকটা কি একটুও কাঁপলো না তখন? সুমন সাহেব কিছুই বলল না, শুধু পাথরের মূর্তির মতো শটান হয়ে দাঁড়িয়ে রইল। রাত তখন 12টা বেজে 21 মিনিট। সুমন সাহেবের খুব অস্বস্তি লাগছিল, তাই তিনি ক্লিনিকের ছাদে গেলেন হাঁটার জন্য। হঠাৎ খেয়াল করলেন তার মতোই দেখতে কেউ একজন ছাদের কার্নিশে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সুমন সাহেব যখন ভয়ে চিৎকার দিবে ঠিক তখনই লোকটি বলল, কিরে, ভয় পেয়েছিস নাকি? আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোর ভিতরেই বসবাস করা আর একটা মানুষ, তোর বিবেক বলতে পারিস? তোর মেয়ের নগ্ন শরীর, বিছানার চাদরে রক্তের লাল দাগ আর মেয়ের ব্যথায় কাতরানো দেখে তোর কি কিছু মনে পড়ছে না? তোর মনে না পড়লে আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। অনেক বছর আগে তোর বাসায় সীমা নামের একটা 13 বছরের কিশোরী কাজ করত। তুই অফিস থেকে বাসায় এসে জানতে পারলি তোর স্ত্রী অফিসের কাজে 2 দিনের জন্য নারায়ণগঞ্জ যাবে। আর ঠিক তখনই সেটা জানা মাত্রই তোর ভেতরে এক নরপশুর জন্ম নেয়। মাঝরাতে সীমার ওপর ঝাঁপিয়ে পড়েছিলি নিজের লালসা মেটাতে। তখন সেই বাচ্চা মেয়েটিও বারবার তোর কাছে বাঁচার জন্য আকুতি মিনতি করেছিল। সেই রাতে সীমার সেই ব্যথার চিৎকার ঘরের 4 দেয়ালের মাঝে আটকে গিয়েছিল। সাদা বিছানার চাদর রক্তের দাগে লাল হয়ে গিয়েছিল। অস্পষ্ট স্বরে সীমা বারবার তোকে বলছিল, স্যার আমার খুব কষ্ট হচ্ছে, আপনার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দেন। সেদিন তুই হেসেছিলি আর মজা নিয়েছিলি। আর আজ সীমার জায়গায় তোর মেয়ের মুখটা কল্পনা করে দেখ। তোর মেয়েও হয়তো ব্যথায় একইভাবে চিৎকার করেছিল, আর রফিক ঠিক ওইভাবেই হেসেছিল আর মজা নিয়েছিল সেদিন তুই যেভাবে হেসেছিলি। বুঝলি সুমন, এই পৃথিবীটা বড় রহস্যময়। এখন যতদিন তুই বেঁচে থাকবি ততদিন নিজের মেয়ের এই অবস্থার জন্য নিজেকেই দায়ী করবি। তার চেয়ে বরং চল আমরা এই রহস্য পৃথিবী থেকে মুক্তি নেই। পরের দিন সকালে সুমন সাহেবের লাশ পাওয়া গেল ক্লিনিকের পেছনে। ডাক্তার এদিকে নীলাঞ্জনাকে বলল, আপনার মেয়ের আর কোনো সমস্যা নেই, বিপদের আশঙ্কা কেটে গেছে। জীবনে চলার পথে আমরা জেনে বুঝে কিংবা অজান্তেই অনেক পাপ কাজ করে থাকি। পাপকর্ম মানুষকে সাময়িক শান্তি দিলেও তা মানুষকে ক্রমশ ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায়। কোনো মানুষই তাদের পাপকর্মের প্রভাব থেকে বাঁচতে পারে না। মানুষকে তার পাপের ফল এই জন্মেই ভোগ করতে হয়। তাই আমাদের প্রত্যেকেরই পাপকর্ম করে জীবন নষ্ট করা উচিত নয়। আমাদের সকলের উচিত নিজেকে সকল রকম পাপ কাজ থেকে বিরত রাখা।